তো আজকের ক্লাসে শুরুতে আমরা পড়বো তিনটা আদর্শ অবস্থা নিয়ে, ঠিক আছে। তিনটা আদর্শ অবস্থা বলতে কি, আমরা এসটিপি নিয়ে পড়বো, এসএটিপি নিয়ে পড়বো এবং এনটিপি নিয়ে পড়বো, ঠিক আছে। তো এর সাথে সাথে আমরা পড়বো বয়েলের সূত্র, চার্লসের সূত্র। এখন দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে গেলুসাকের সূত্র, এবং তারপরে আমরা সমন্বিত সূত্র পড়বো, অ্যাভোগাড্রোর সূত্র পড়বো। এই সূত্রগুলা পড়ানোর সিস্টেম আমার সাথে এবং অন্যান্য কেসে একটু ভিন্ন, ঠিক আছে। আমি শুরুতেই সব পড়ায় কি করবো না, গোজামিল বানাবো না। আমি আস্তে আস্তে আগাবো এবং একটা সুন্দর নিয়ম অনুসারে আগাবো। আমি সবসময় বয়েলের সূত্র মানে শুরুতে বয়েলের সূত্র পড়াবো। বয়েলের সূত্র পড়াইতে যে আমি কিছু টপিক রেখে দিব এখানে। যেমন আইসোথার্ম বলতে বা সমউষ্ণ রেখা বলতে তোমাদের একটা টার্ম আছে, ওই এবং সমউষ্ণ রেখার মধ্যে তুলনা করা হয় যে কোন তাপমাত্রা বেশি কোন তাপমাত্রা কম। এই তুলনাগুলো আমি এখন রেখে দিব, ঠিক আছে। তারপরে আমি কি চার্লসের সূত্র পড়াবো, গেলুসাকের সূত্র পড়াবো। সেখানেও কি বলতো ভাই, কিছু টার্মের পার্থক্য আছে যে কোন টার্মটা বেশি কোন টার্মটা হচ্ছে কম। তো এই পার্থক্যগুলা বা এই ডিফারেন্স গুলা কি করবো আমি এখন রেখে দিব। তো এগুলা নিয়ে আমরা কখন আলোচনা করব, এগুলা নিয়ে আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র পড়ার পরে। যখন আমরা সবকিছু পড়ার পরে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, দেখবা এগুলো একদম পানি ভাত মনে হবে। তো আমি এমন ভাবে তোমাদের এই সিকোয়েন্সটা সাজাইছি যাতে কি তোমরা খুব সহজে শিখতে পারো, যাতে তোমাদের কি না হয়, গোজামিল সৃষ্টি না হয়। তো চলো আজকে আমাদের শুরুর যে টপিকটা কিছু আদর্শ অবস্থা, সেই আদর্শ অবস্থা নিয়ে আমরা পড়াশোনা করি। তো প্রথম যে আদর্শ অবস্থাটি নিয়ে আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে ভাইয়া এসটিপি, ঠিক আছে। এসটিপি, তো এসটিপি এর পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এন্ড প্রেসার পূর্বে এবং বর্তমান সময়ে আসলে এএসটিপি কথাটা খুব বহুলভাবে প্রচলিত। তো এএসটিপি কি, এসটিপি হচ্ছে পারিপার্শ্বিকের একটা অবস্থা, একটা কি আদর্শ অবস্থা, যেখানে তাপমাত্রা এবং চাপের কি একটা আদর্শ মান ধরে নেওয়া হয়। তো তাপমাত্রার যে আদর্শ মানটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে 0°C। কত বলতো ভাইয়া, 0°C। এবং প্রেসারের যে আদর্শ মানটা ধরে নেওয়া হয় সেটা কত, 1 atm। তার মানে যদি এমন হয় যে কোনো একটা পরিবেশ বা কোনো একটা সিস্টেমের তাপমাত্রা হয় 0°C তাপমাত্রা এবং চাপ হয় 1 atm চাপ, তাহলে ওই সিস্টেমটাকে আমরা কি বলতে পারি, ওই সিস্টেমটাকে আমরা বলতে পারি ওই সিস্টেমটা কি এসটিপি তে আছে, বা কি বলতো ভাইয়া স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আছে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এবং এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে, 1 মোল গ্যাসের আয়তন কত হয় বলতে পারবা? 22.4। 22.4 লিটার। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন, সেটা যে কোনো আদর্শ গ্যাস হতে পারে, 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার হয় সব সময়, ঠিক আছে। যদি আরো অ্যাকুরেট বলি 22.414, ঠিক আছে, এত লিটার হয়, ঠিক আছে। তো অ্যাকুরেট মান নিতে গেলে তুমি আরো অ্যাকুরেট নিতে পারো। তো 22.4 লিটার এটা মনে রাখলে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে, এটা অ্যাকুরেটের একদম কাছাকাছি। তাহলে এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন মানে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার হয়। তো আরো একটা সম্পর্কে আরো একটা প্রমাণ অবস্থা নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটাকে বলা হয় এসএটিপি। এসএটিপিটা কি, এসএটিপি হচ্ছে ভাইয়া স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এম্বিয়েন্ট শব্দের অর্থ কি জানো বলো তো? পারিপার্শ্বিক বা আবহাওয়া বা কক্ষ। ভেরি গুড, মানে বায়ুমণ্ডলীয় আর কি, ঠিক আছে। সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ মানে তাপমাত্রা চাপ যেরকম থাকে, ঠিক আছে। তো এম্বিয়েন্ট হচ্ছে পারিপার্শ্বিক বা আবহমণ্ডলী, মানে চারপাশের যে তাপমাত্রাটা সেটা যেমন থাকে। তো তোমরা যদি দেখে থাকো আমাদের তাপমাত্রা যেটা পারিপার্শ্বিক, সেটা সাধারণত কত আশেপাশে থাকে বলো তো, 25°C তাপমাত্রার আশেপাশে থাকে। এজন্য এই এসএটিপি তে তাপমাত্রা যেটা সেটা আর কি 0°C ধরা হয় না। কত ধরা হয়, তাপমাত্রা ধরা হয় 25°C। এবং চাপ ধরা হয় 1 atm না, চাপ ধরা হয় কি 1 বার, ঠিক আছে। এসএটিপি তে চাপ প্রমাণ চাপ কত ধরা হয়, 1 বার ধরা হয়। এবং তোমরা যদি দেখে থাকো 1 atm আর 1 বার কিন্তু সেম না, সেম না হইলেও তাদের মধ্যে কিন্তু কি পার্থক্যটা খুবই অল্প, বাট সেম না কিন্তু। তাহলে এসএটিপি তে আমাদের স্ট্যান্ডার্ড যে তাপমাত্রা, তাপমাত্রা কত 25°C এবং চাপ কত বলো তো ভাইয়া 1 বার বা কত 100 কিলোপ্যাসকেল। এবং এসএটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 24.789 লিটার। 24.789 লিটার, ঠিক আছে। তারপরে আমরা আরো একটা টার্মের সাথে পরিচিত হবো বা আরেকটা আদর্শ অবস্থার সাথে পরিচিত হবো, যেটাকে বলা হয় এনটিপি। এই এনটিপিটা তোমাদের বইতে কোথাও কোথাও ভুল দেওয়া আছে, কেমন? তো এনটিপি কি, এনটিপি হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে।
ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। তো ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসারে আদর্শ যে তাপমাত্রাটা, প্রাকৃতিক যে তাপমাত্রাটা, সে তাপমাত্রা হিসেবে নেওয়া হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড কে। কত কত ডিগ্রি সেন্টিগ্রেড কে ভাইয়া বলো তো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড কে। এবং চাপ নেওয়া হয় কতকে? 1 atm চাপকে। ঠিক আছে, 1 atm চাপকে। তাহলে এনটিপি যেটা, এনটিপির ক্ষেত্রে তোমার আদর্শ তাপমাত্রা কত নেওয়া হয়? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আদর্শ চাপ যেটা, সেটা কত নেওয়া হয়? 1 atm। ঠিক আছে, তো এই এনটিপি দিয়ে কিছু ম্যাথ তুমি গুহ স্যারের বইতে পেয়ে যাবা, এবং সেখানে দেখবে এনটিপি 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 atm হিসেবেই ব্যবহার করা হয়েছে। কিছু কিছু বইতে দেখবা ভাইয়া এনটিপিতে যে তাপমাত্রাটা, ঠিক আছে, এই তাপমাত্রাটা 20 ডিগ্রি না ধরে 0 ডিগ্রি ধরছে। তো যেখানে 0 ডিগ্রি ধরছে, বুঝবা কি বলতো ভাই, ওইখানে কি করছে? ওইখানে ভুল করছে। তাদের আসলে এনটিপি সম্পর্কে কি নেই, আইডিয়া নাই, বা যে এটা ইয়ে করছে, এডিট করছে, সে হয়তো ভুল করে 20 ডিগ্রির জায়গায় 0 ডিগ্রি বসাই দিচ্ছে। তো এনটিপির আদর্শ তাপমাত্রা যেটা, সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আদর্শ যে চাপ, সেটা কত এটিএম? 1 atm। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা আদর্শ অবস্থা। তো এই তাপমাত্রা ও চাপে আয়তন কি হবে সেটা তোমরা বের করতে পারবা। ঠিক আছে, এবং প্রত্যেকটা তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন কত সেটা তুমি বের করতে পারবা কি দিয়ে? আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র দিয়ে। তো ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে কিছু আদর্শ অবস্থা নিয়ে তোমরা জানো। তাহলে যখন তোমাদের বলবে যে এসটিপি তে বের করো, এসএটিপি তে বের করো, বা এনটিপি তে বের করো, তাহলে তুমি ধরেই নিবা কি এসটিপি মানে তাপমাত্রা 0 ডিগ্রির কথা বলছে, চাপ 1 atm এর কথা বলছে। এসএটিপি মানে কি বলতো ভাইয়া? তাপমাত্রা 25 ডিগ্রির কথা বলছে, চাপ কি 1 বারের কথা বলছে। এনটিপি মানে কি বলতো ভাইয়া? তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলছে, চাপ কি 1 atm এর কথা বলছে। ঠিক আছে, আর আলাদাভাবে তোমাকে বলে দেওয়ার দরকার নাই যে ভাইয়া তাপমাত্রা কত হবে বা চাপ কত হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? ভাইয়া এনটিপিতে আয়তন নাই। বের করো, পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে আয়তনটা বের করো। এক মোল গ্যাসের জন্য আয়তন কত হবে বের করতে পারবে না? পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে। আর কত কিছু মুখস্থ করবা বলো তো? মুখস্থ করার দরকার আছে? এটা তুমি বের করতে পারবে না ভাইয়া? বের করতে পারবা তো? আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এসটিপি জানো, এসএটিপি জানো, এনটিপি জানো। ঠিক আছে, তো এখন আমরা আদর্শ গ্যাসের কিছু সূত্র নিয়ে পড়াশোনা করব। তো কেউ কি আমাকে বলতে পারবা আদর্শ গ্যাস বলতে আসলে কাকে বলা হয়? আদর্শ গ্যাস জিনিসটা কি? এনিওয়ান? আচ্ছা, তো আদর্শ গ্যাসের সংজ্ঞাটা এরকম ছিল। ঠিক আছে, যখন তোমরা ফিজিক্সে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে, তাকেই কি বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়। এরকম এরকম শিখছো না সংজ্ঞাটা ভাইয়া? এরকম শিখছো? জি ভাইয়া। হ্যাঁ, এরকমই শিখছো যে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে, তাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস বলি। বাট আসলে এই বয়েলস এবং চার্লসের সূত্র আসার আগে আদর্শ গ্যাস হওয়ার জন্য কিছু কন্ডিশন লাগে। কন্ডিশন গুলা কি ছিল বলতো? কন্ডিশন গুলা এরকম ছিল যে আদর্শ গ্যাস যারা আছে, ঠিক আছে, আদর্শ গ্যাস যারা আছে ওই গ্যাসের অণুগুলা কি বলতো ভাইয়া? খুবই ক্ষুদ্রাকার অণু। ঠিক আছে, ওই অণুগুলার আয়তন যেটা, সেটা কি যেই পাত্রে অণুগুলা থাকে ওই পাত্রের আয়তনের তুলনায় কি অনেক নগণ্য ছিল। মনে করো একটা পাত্রে কি আছে? অনেক গ্যাস আছে। মনে করো এখানে কি আছে? নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে এই গ্যাসটা যদি আদর্শ গ্যাস হয়, তাহলে কি বলতো ভাই? নাইট্রোজেন গ্যাসটার আয়তন যেটা, নিজের আয়তন যেটা, ঠিক আছে, নিজের যে আয়তনটা, এই আয়তনটা কি পাত্রের আয়তনের তুলনায় অনেক কম হবে, অনেক নগণ্য হবে। এতটাই নগণ্য হবে যে ভাইয়া এই গ্যাসের আয়তনটাকে আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। আরো একটা কি ছিল? আরো কিছু শর্ত ছিল, যেগুলাকে আমরা কি বলি? আদর্শ গ্যাসের গতিতত্ত্ব বলি। তো সেগুলা কি ছিল? তারা কি করে? তারা যে সংঘর্ষ করে, এই সংঘর্ষগুলা কি হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তার মানে তাদের সংঘর্ষের ফলে কোনো কি হয় না? কোনো শক্তি খরচ হয় না। ঠিক আছে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে শক্তির পরিমাণ আসলে সেম থাকে, তাদের গতি শক্তির কোনো চেঞ্জ থাকে না, চেঞ্জ হয় না। এবং তারা কি কি করে বলতো? এবং আরো কি কি ছিল বলতো? আরো কি কি ছিল বলো? এদের মাঝখানে কোনো আকর্ষণ বা হ্যাঁ, বিকর্ষণ এদের মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। ঠিক আছে, এদের মাঝখানে কি নাই? কোনো আকর্ষণ বল বিকর্ষণ বল নাই। তো এরকম কিছু শর্ত ছিল যেগুলাকে বলা হয় আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। এগুলা কমপ্লিটলি ফিজিক্স বইয়ের অন্তর্ভুক্ত, ফিজিক্সে তোমরা এগুলা পাবা। তো এই যে তত্ত্বগুলা যারা মানে তাদেরকে আমরা কি বলতাম? আদর্শ গ্যাস বলতাম। ঠিক আছে, তো এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুইটা পয়েন্টই আসলে ইম্পর্টেন্ট, বা দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে রাখার মতো। ঠিক আছে, প্রথম পয়েন্ট কি? তাদের যে আয়তনটা, আদর্শ গ্যাসের যে অণুগুলা, তাদের আয়তন কি পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। এবং আরেকটা কি বলতো ভাইয়া? আদর্শ গ্যাস হইতে হইলে এই অণুগুলার নিজেদের মধ্যকার কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতে পারবে না। এই দুইটা পয়েন্ট মনে রাখো, এই দুইটা পয়েন্ট আমাদের কাজে লাগবে সামনে।
ঠিক আছে। তো দুইটা পয়েন্ট কি কি? প্রথম পয়েন্টটা হচ্ছে আদর্শ গ্যাস হইতে হইলে ওই আদর্শ গ্যাসের যে অণুগুলা তার আয়তন কি পাত্রের তুলনায় অতি নগণ্য হইতে হবে, এবং এতটাই নগণ্য হবে যে ভাইয়া আমরা গ্যাসের অণুগুলার যে আয়তন সেটাকে কি ধরে নিব, শূন্য ধরে নিব। এবং সেকেন্ড যে পয়েন্ট আমাদের মনে রাখা লাগবে সেটা কি, গ্যাসের যে অণুগুলা আছে ওই অণুগুলার মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতে পারবে না, আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক বিকর্ষণ বল যেটা সেটা থাকতে পারবে না। ঠিক আছে, আমরা জানি অণুগুলা যদি একটা পাত্রে থাকে অণুগুলার মধ্যে তো কি থাকে, আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। বাট আদর্শ গ্যাস হইতে হইলে বা আদর্শ গ্যাসের রুলস গুলো ফলো করার জন্য তার কি আমরা ওই জিনিসটাকে কনসিডার করতে পারবো না যে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, আমরা ভুলে যাব। ঠিক আছে, আমরা মনে করবো যে আসলে কি তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। তো এই কন্ডিশন গুলা, আচ্ছা ঠিক আছে, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ এখন? জি ভাইয়া। কারেন্টে মনে হয় একটা বাড়ি দিছে, কোন একটা কারণে হটস্পট চলে গেছে, আশেপাশে মনে হয় সিগন্যাল একটু বাড়ি দিছে। আচ্ছা, তো আদর্শ গ্যাস আমরা কি বলতেছিলাম যে কিছু তত্ত্ব শর্ত যদি মেনে চলে কোন একটা গ্যাস সেটাকে আদর্শ গ্যাস বলে। তো শর্তগুলা কি ছিল? এক নাম্বার শর্ত ছিল হচ্ছে কি, তাদের আয়তনটা, নিজের আয়তন যেটা সেটা কি পাত্রের আয়তনের তুলনায় অনেক নগণ্য হবে। সেকেন্ড যে শর্তটা আমাদের মনে রাখা লাগবে, তাদের মধ্যকার কি নেই, কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আচ্ছা, তো চলো এই আদর্শ গ্যাস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই পড়বো বয়েলের সূত্র নিয়ে। তো বয়েলের সূত্রটা কি, স্থির তাপমাত্রায়, তার মানে তুমি যদি তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখো, ঠিক আছে, এবং স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে তুমি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট রাখো এবং নির্দিষ্ট পরিমাণের কিছু গ্যাস নাও, তার মানে কি গ্যাসের মোল সংখ্যা যদি কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে ওই গ্যাসের উপর ওই গ্যাসের আয়তন যেটা সেটা কি ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে। তাহলে জিনিসটা কি বোঝায়, মনে করো তুমি কি নিলা, একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিলা, কি নিলা বলতো, একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিলা। একটা পাত্রে কিছু পরিমাণ যদি গ্যাস নাও, তাহলে গ্যাসের যে মোল সংখ্যা, গ্যাসীয় অণুর যে মোল সংখ্যা, এই মোল সংখ্যা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আবার তুমি কি করলা, এই গ্যাসটা যেই সিস্টেমে আছে ওই সিস্টেমের তাপমাত্রাকে কনস্ট্যান্ট করে দিলা, তার মানে তাপমাত্রার তুমি পরিবর্তন করলা না। ঠিক আছে, তাহলে এই গ্যাসের যে আয়তনটা সেটা কার উপর ডিপেন্ড করবে, চাপের উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে, তুমি যদি মানে আয়তনটা কি হবে, চাপের ব্যস্তানুপাতিক হবে। তার মানে তুমি যদি চাপ প্রয়োগ করো, ঠিক আছে, চাপের পরিমাণ যদি বাড়াও তাহলে কি হবে, আয়তনের পরিমাণ কমবে। আর চাপের পরিমাণ যদি কমাও তাহলে আয়তনের পরিমাণ কি হবে বলো তো, বাড়বে। ভাইয়া আপনার নেট প্রবলেম, আচ্ছা বেশি নেট প্রবলেম? ভাইয়া কথা আটকে যায় মাঝে মধ্যে। জি ভাইয়া। ভাইয়া কথা আটকে যায়। দাঁড়াও দেখতেছি। না ভাইয়া বোঝা যাচ্ছে তো সব। আচ্ছা এখন ঠিক আছে, হ্যালো। জি ভাইয়া। তাহলে বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্রটা হচ্ছে এরকম, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, যার কি ওই গ্যাসের পরিমাণ মানে মোল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট, এবং তার গ্যাসটা যে সিস্টেমে আছে ওই সিস্টেমের তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি কি বলতে পারো এই গ্যাসের আয়তন যেটা সেটা কি হবে, চাপের, প্রযুক্ত চাপের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তো এই প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক মানে কি বলতো ভাই, তুমি যদি ওই গ্যাসের উপরে চাপ বাড়াও, ঠিক আছে, গ্যাসের উপরে তুমি যদি চাপ বাড়াও তাহলে আয়তনের মান কি হবে, কমবে। আবার গ্যাসের উপর যদি যে প্রযুক্ত চাপটা, এই চাপের পরিমাণ যদি তুমি কমায় ফেলো তাহলে আয়তনের পরিমাণ কি হবে, বাড়বে। তুমি কিন্তু এটা সুন্দরভাবে ব্যাখ্যাও করতে পারো, মানে ফিজিক্যালি অনুধাবন করতে পারো। মনে করো তুমি একটা বেলুনে কিছু পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে, কি করলা, বেলুনে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে, গ্যাস নিয়ে কি করে দিলা, বেলুনটা বন্ধ করে দিলা। এখন বলো তো, বেলুনে তুমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো, ঠিক আছে, চাপ দাও, তাহলে বেলুনটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে না, আগের চেয়ে সংকুচিত হয়ে যাবে না ভাইয়া? জি ভাই। তার মানে বাইরে থেকে চাপ প্রয়োগ করতেছো মানে কি, তুমি বেলুনের ভিতরে চাপ বৃদ্ধি করতেছো, তার মানে চাপ বাড়তেছে মানে কি, চাপ যেহেতু প্রয়োগ করতেছো তার মানে কি বেলুনের ভিতরে বা গ্যাসের উপরে চাপের পরিমাণটা বাড়তেছে। আয়তন হ্যাঁ, সংকুচিত আর হয়েছে। চাপ, হ্যাঁ, এবং চাপ বাড়ার সাথে সাথে তুমি লক্ষ্য করতেছো কি আয়তন কিন্তু কমে গেছে। তার মানে প্রযুক্ত যে চাপটা ওই চাপের সাথে আয়তনের সম্পর্কটা কিরকম, পরস্পর বিপরীত। তার মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি তুমি যদি কোনো একটা গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের যদি চাপ মানে গ্যাসের যদি আয়তন মাপো, তো ওই আয়তনের সাথে চাপের সম্পর্কটা কিরকম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ঠিক আছে, চাপ বাড়াইলে আয়তন কমবে, চাপ কমাইলে কি হবে, আয়তন বাড়বে। খুব সহজ একটা সূত্র। তো বয়েলের সূত্র তোমরা কয়েকবার পড়ে আসছো, তারপরে আমি কি করব, পড়াবো, এবং এরপরে দেখবা বয়েলের সূত্র দিয়ে আমরা কিছু ইন্টারেস্টিং ম্যাথ আজকে করে ফেলবো, কেমন? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে ভাই আয়তন যেটা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের একটা কি
নির্দিষ্ট তাপমাত্রায় যে আয়তনটা সেটা কি চাপের সাথে ব্যস্তানুপাতিক ভাবে রিলেটেড, তার মানে ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p না? আবার এখান থেকে কি বলতে পারো, পিভি ইজ ইকুয়াল টু কে বলতে পারো না? যেখানে কে কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তার মানে একটা জিনিস কি তোমরা খেয়াল করতেছো যে ভাইয়া তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, তার মানে কি গ্যাসের মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট হয় এবং সিস্টেমের তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই গ্যাসের ভিতরে তুমি চাপ বা আয়তনের যত পরিবর্তনই ঘটাও না কেন, তাদের গুণফল অলওয়েজ কি হবে, একটা নির্দিষ্ট মান হবে বা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এই জিনিসটা কি বুঝতে পারো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তার মানে তুমি তুমি একটা নির্দিষ্ট পাত্রে কি নিলা, কিছু পরিমাণ গ্যাস নিলা এবং ওইখানে তাপমাত্রাটা ফিক্স করে দিলা। তার মানে তারপরে তুমি যদি ওইখানে চাপ পরিবর্তন করো বা আয়তন পরিবর্তন করো, যতই পরিবর্তন করো না কেন, ওইখানে যে চাপ এবং আয়তনের গুণফল সেটার মানে কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে মনে করো শুরুতে 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 এই যে গ্যাসের চাপ ছিল হচ্ছে P1, আয়তন ছিল কত V1, এবং তুমি চাপ এবং আয়তন চেঞ্জ করে P2 এবং V2 বানায় ফেললা। তাহলে বলো তো তুমি কি লিখতে পারো, P1 ইজ V1 ইজ ইকুয়াল টু P2 V2 লিখতে পারো না? লিখতে পারো না? লিখতে পারো। কারণ কি P আর V এর কি গুণফল কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? P আর V এর গুণফল কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে তুমি যদি n এবং t কনস্ট্যান্ট রাখো, অবশ্যই শর্তটা তোমার মাথায় রাখতে হবে ভাইয়া, গ্যাসের মোল সংখ্যা মানে গ্যাসের পরিমাণ এবং সিস্টেমের তাপমাত্রা অলওয়েজ কনস্ট্যান্ট রাখা লাগবে। কনস্ট্যান্ট রাখলে তোমার কি হবে বলো তো ভাই, গ্যাসের চাপ বা আয়তনের তুমি যতই পরিবর্তন করো না কেন, তাদের গুণফল অলওয়েজ কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এখন P1 V1 থেকে যদি তুমি P2 V2 বানাও, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু কি হবে, P2 V2 হবে। তো এটাকে যদি তুমি আরো পরিবর্তন করে P3 V3 বানায় ফেলো, তাহলে P3 V3 ও কি হবে, আগেরটার সমান হবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। এভাবে তুমি যতই পরিবর্তন করো না কেন, তাদের গুণফল কিন্তু কি হবে, অলওয়েজ সেম মানি হবে। তো এভাবে তুমি কি লিখতে পারো, Pn Vn। তার মানে তুমি হ্যাঁ, পরিবর্তন করলে ওই একই হচ্ছে গুণফল দুইটার একই। মান, মানে এক ক্ষেত্রে ওই যে পি কম হইলে অন্য ক্ষেত্রে ভি একটু বেশি হয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম হ্যাঁ, নাকি? এরকমই তো, যেহেতু প্রপোর্শনাল এরকমই হবে, যেহেতু পি এবং বি এর গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি চিন্তা করো এটা কনস্ট্যান্ট কেন থাকবে, মনে করো তুমি চাপ বাড়াইলা, ঠিক আছে, চাপ বেড়ে গেল, তখন আয়তন কমে যাবে না? তাহলে জি আলটিমেটলি ভাইয়া। এমন ভাবে কমবে যাতে তাদের গুণফল কি হয়, কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? এরকম আর কি বিষয়, বুঝতে পারছো ভাইয়া এবার? এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং আর কি, এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং। আচ্ছা, এটা বুঝতে পারো না এমন কেউ আছে যে আমি এখানে P1 V1 P2 V2 P3 V3 কিভাবে লিখছি? মানে একটা তোমার কি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, যেটার কি n এবং t কনস্ট্যান্ট। তো এখানে তুমি শুরুতে চাপ প্রয়োগ করলা P1 এবং P1 চাপের জন্য আয়তন পেলে V1, ঠিক আছে। এরপরে তুমি চাপ পরিবর্তন করে P2 বানিয়ে দিলা এবং এর জন্য আয়তন পেলে V2, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া P1 V1 কি কনস্ট্যান্ট, সেম পাবা। P2 V2 কি কনস্ট্যান্ট পাবা। তাহলে তুমি কি বলতে পারো, যেহেতু একটা নির্দিষ্ট গ্যাস P1 V1 কি বলতে পারো, P2 V2 বলতে পারো না? এবং এটাকে পরিবর্তন করে যদি তুমি চাপ নিয়ে যাও P3 তে এবং আয়তন সেক্ষেত্রে পেলা V3, তাহলে বলো তো এই অনুপাতটা কি P3 V3 এরও সমান হবে না? এই প্রতি ক্ষেত্রে এই অনুপাতটা সমান হবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। তার মানে তুমি জি ভাইয়া। তার মানে তুমি আহ, চাপ বা আয়তন যেটার মান যতই পরিবর্তন করো না কেন, তাদের গুণফল অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট হবে। এখন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে চলো আমরা করি, এই জিনিসটাকে গ্রাফিক্যালি একটু রিপ্রেজেন্ট করার ট্রাই করি, ঠিক আছে? গ্রাফিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, চলো। তোমরা কি গ্রাফ আঁকাইতে পারো? মনে করো বয়েলের সূত্র যেটা, সেটাকে আমরা কি করব, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। এবং যে গ্রাফটা আঁকাবো তার ওয়াই অক্ষ বরাবর রাখবো আমরা চাপকে, প্রেসারকে, এবং এক্স অক্ষ বরাবর কাকে রাখবো বলো তো? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তনকে রাখলাম এবং এক্স অক্ষ বরাবর রাখলাম আমরা চাপকে। তাহলে বলো তো এই যে গ্রাফটা পাবো, এই গ্রাফটা দেখতে কিরকম হবে? আমাদের বয়েলের সূত্র ছিল এরকম। তো এখান থেকে তোমরা এই গ্রাফটা কি পাবা? এখন দেখার বিষয়
দেখার বিষয় কি, দেখার বিষয় হচ্ছে ভাইয়া আয়তনের সাথে চাপটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো ভাইয়া, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আয়তন যখন বেশি হবে চাপের মান কি হবে, কম হবে, এবং চাপের মান তুমি যত বাড়াইতে থাকবা আয়তনের মান কি হবে, তত কমতে থাকবে না। জি ভাইয়া। এখান থেকে তুমি বলতে পারো যে চাপের মান যত তুমি বাড়াইতে থাকবা তখন আয়তনের মান কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে চাপের মান যদি একদম কম হয়, ঠিক আছে, চাপের মান যখন শূন্য হবে আয়তনের মান অনেক বেশি হবে না, অনেক বেশি। জি ভাই। এবং চাপের মান যখন তুমি বাড়াইতে থাকবা আয়তনের মান কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এখন বিষয় হচ্ছে ভাইয়া কমতে থাকবে, হ্যাঁ এখন কমতে থাকবে, তার মানে গ্রাফটা কি হবে, উপর থেকে নিচের দিকে আসবে। এখন বিষয়টা হচ্ছে গ্রাফটা যে উপর থেকে নিচের দিকে আসতেছে কিভাবে আসবে, ঠিক আছে, এই গ্রাফটা দেখতে আসলে কার মতো হবে। এটার জন্য তোমরা কি বলো তো ভাইয়া, শুরুতেই বলছিলাম, মানে আগে একবার বলছিলাম তোমাদের মনে আছে, যখন আমরা কোন একটা গ্রাফ আঁকাই তখন ওয়াই অক্ষ বরাবর যাকে বসাই তার জায়গায় আমরা কি বসাই, সমীকরণে ওয়াই বসাই, এবং এক্স অক্ষ বরাবর যাকে বসাই তার জায়গায় আমরা সমীকরণে কি বসাই দিই, এক্স বসাই দিই। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, বা পিভি ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া, কে বলতে পারি, যেখানে কে কি একটা কনস্ট্যান্ট। এখন দেখো তো ভাইয়া এই সমীকরণে ওয়াই অক্ষ বরাবর আমরা কাকে বসাচ্ছি, ভি কে বসাচ্ছি, তাহলে ভি এর জায়গায় কি বসাই দিব, ওয়াই, এবং এক্স অক্ষ বরাবর আমরা কাকে বসাচ্ছি, পি, তাহলে পি এর জায়গায় আমরা কি বসাই দিব, এক্স। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কার সমীকরণ কেউ বলতে পারবা আমাকে? পরাবৃত্ত। একজনে বলতেছে পরাবৃত্তের সমীকরণ, আর কেউ কোনো কিছু বলবা? ভাই আমরা ওইটা মনে হয় পড়ি না। রেক্টেঙ্গুলার প্যারাবোলা, যেটা রেক্টেঙ্গুলার প্যারাবোলা। আচ্ছা তোমরা কি কনিক পড়ছো? না ভাইয়া। না ভাইয়া। তাইলে চলো আমি একটা জিনিস বলে দিই, মানে তোমাদের কিছু এক্সট্রা জিনিস শিখাই, কেমন, যেহেতু শিখানোর সুযোগ পেয়েছি শিখাই। কোন একটা সমীকরণ দেখে কিভাবে বুঝবা এটা আসলে কার সমীকরণ, এর জন্য তোমাদের কনিকের একটা আদর্শ সমীকরণ আছে, ঠিক আছে। এখন সরল রেখার সমীকরণ সবাই চিনো, সরল রেখার সমীকরণ কি, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই ধরনের সমীকরণকে আমরা কি বলি, সরল রেখার সমীকরণ বলি। এই বিষয়ে কোনো সমস্যা নাই, আপত্তি নেই, তাই না? চলো তোমাদের একটু ম্যাথ পড়াই। তো তোমাদের কনিক, হ্যাঁ তোমাদের কনিকের একটা সাধারণ সংকেত আছে, ঠিক আছে, সাধারণ সমীকরণ আছে, আদর্শ সমীকরণ আছে। সমীকরণটা দেখতে এরকম, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস কি বলতো ভাইয়া 2gx, আচ্ছা 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু কি 0। এটা কি কনিকের সাধারণ সমীকরণ, এটাকে কি বলা হয়, কনিকের সাধারণ সমীকরণ বলা হয়। এই সমীকরণে যদি a ইজ ইকুয়াল টু b হয়, এক নাম্বার পয়েন্ট, এই সমীকরণে যদি a ইজ ইকুয়াল টু b হয় এবং h ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণটা হবে একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ, এই সমীকরণটা কার সমীকরণ হবে তাহলে, বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। তার মানে এখানে এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ যদি সমান হয় এবং এইচ এর মান যেটা এক্স ওয়াই এর সহগ যদি শূন্য হয়, তাহলে এটা কার সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে। 2 নাম্বার পয়েন্ট লিখো, যদি ab মাইনাস এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এটার সমীকরণটা হবে পরাবৃত্তের। কার সমীকরণ হবে, তাহলে ab মাইনাস এইচ স্কয়ার যদি শূন্য হয় তাহলে সমীকরণটা কার হবে বলো তো, পরাবৃত্ত। পরাবৃত্তের, ঠিক আছে। যদি ab মাইনাস এইচ স্কয়ারের মান 0 থেকে বড় হয়, তাহলে সমীকরণটা হবে উপবৃত্তের। কার হবে, উপবৃত্তের। যদি ab মাইনাস এইচ স্কয়ারের মান যেটা সেটা 0 অপেক্ষা ছোট হয়, তাহলে সমীকরণটা কার হবে, অধিবৃত্তের হবে। এখানে দেখো তো ভাইয়া a এর পরিচয় কি, a এর পরিচয় হচ্ছে এক্স স্কয়ারের সহগ, b এর পরিচয় কি, ওয়াই স্কয়ারের সহগ, h কি বলতো ভাইয়া, এক্স ওয়াই এর সহগের অর্ধেক না, h এর পরিচয় এক্স ওয়াই এর সমীকরণ, মানে এক্স ওয়াই এর সহগের অর্ধেক না। খুব কাজের জিনিস, কিন্তু এটা তোমাদের সব জায়গায় লাগবে, এটা বুঝতে পারতেছো। এইচ এর মান কি, এইচ এর মান হচ্ছে কি এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এক্স ওয়াই এর সহগ কত 2h, তাহলে h এর পরিচয় কি এক্স ওয়াই এর সহগের অর্ধেক। এখন xy ইজ ইকুয়াল টু k, এই সমীকরণটায় a এর মান কত কেউ বলতে পারবা, বলতে পারবা? আচ্ছা, এই xy ইজ ইকুয়াল টু k যে সমীকরণটা, সেটাকে আমরা বলতে পারি xy মাইনাস k ইজ ইকুয়াল টু 0।
এখানে a এর মান কত? আমরা জানি কোন একটা সমীকরণে a এর মান হচ্ছে x স্কয়ার এর সহগ। তাহলে এই সমীকরণটাতে কি কোনো x স্কয়ার আছে? আছে x স্কয়ার? না স্যার যদি x স্কয়ার না থাকে One তাহলে আমরা হবে। বলতে পারি না তার সহগ যেটা সেটা 0, বলতে পারি জি না? ভাইয়া কারণ কি সহগ যদি 0 হয় তাহলে কি 0 এর সাথে x স্কয়ার গুণ হয়ে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। তার মানে এই সমীকরণটা x স্কয়ার এর সহগ কত? 0। আবার বলো তো এই সমীকরণে y স্কয়ার এর সহগ b এর মান কত? ভাইয়া 0। কেউ কি বলতে পারবা এখানে h এর ভ্যালু কত হবে এই সমীকরণটার জন্য? ভাইয়া হ্যাঁ, h এর ভ্যালু হচ্ছে xy এর সহগের অর্ধেক। তাহলে xy এর সহগ হচ্ছে 1, তাহলে h এর ভ্যালু কি হবে? হাফ হবে। তাহলে বলো তো এখানে ab - h স্কয়ার এর মান কত হবে? এটা হবে না? 1/4 ওইখানে এইচ এর মানটা কিভাবে বের করলেন? এই যে দেখো সমীকরণে আছে 2hxy 2hxy, তার মানে কি xy এর সহগের মান কত? 2h। তাহলে xy এর সাথে যে থাকবে সে কি হবে? 2h এর মান হবে। তাহলে xy এর সহগ কত? এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে কি 2h এর মান কত? 1। তাহলে h এর মান কত হবে? হাফ হবে না? জি ভাইয়া হাফ হবে। তাহলে ab - h স্কয়ার এর মান কত? -1/4। তাহলে বলো এখানে যে আমরা সমীকরণ ইয়েটা পাবো, লেখচিত্রটা পাবো, এটা কার লেখচিত্র হবে? কার লেখচিত্র হবে? অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে তোমাদের ম্যাথ পড়ায় ফেললাম। ঠিক আছে, তো কনিক তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। তোমাদের খুব কমন একটা কনিকের প্রশ্ন আসে যে এই সমীকরণটি আসলে কার সমীকরণ? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত? তো তোমরা খুব সহজে আনসার করে ফেলতে পারবে না এখান থেকে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত তিনটা বৃত্তের চিত্র একটু দেখাই দিবেন যে ম্যাথে shape ম্যাথে গুলো। ম্যাথে দেখো ভাইয়া, ম্যাথে দেখো, ম্যাথে দেখো। ঠিক আছে, ম্যাথে আচ্ছা, দেখো, ম্যাথে দেখো। এগুলা এর চেয়ে বেশি ম্যাথে দেখবা। ঠিক আছে, আমরা আপাতত সমীকরণ নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখানে ভি আর পি যে ভাইয়া ব্যস্তানুপাতিক হারে যে কমতেছে ভি এর মান কিভাবে কমবে? অধিবৃত্তাকার ভাবে কমবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? জি ভাইয়া আচ্ছা, এখন দেখো এই অধিবৃত্ত যেটা, এটা একটা স্পেশাল টাইপ অফ অধিবৃত্ত। কিরকম? তুমি এখানে একটা পয়েন্ট নাও, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট নাও, তাহলে বলো তো এই পয়েন্টে চাপের মান কতটুকু? এতটুকু, তাই না? এতটুকু না চাপের মান? জি ভাইয়া এবং আয়তনের মান কতটুকু? এতটুকু, তাই না? জি ভাইয়া আবার তুমি আরো একটা পয়েন্ট নাও, এই পয়েন্ট নাও, এই পয়েন্টে চাপের মান কতটুকু বলো তো ভাইয়া? এতটুকু। এবং এই পয়েন্টে আয়তনের মান কতটুকু? এতটুকু। এখন বলো তো ভাইয়া এই পয়েন্টের জন্য যে একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, আয়তক্ষেত্র উৎপন্ন হইলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? পিভি না? পিভি। আবার দেখো তো ভাইয়া নিচে যে এই পয়েন্টের জন্য আরো একটা আয়তক্ষেত্র সৃষ্টি হলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পিভি পিভি। দেখো তো ভাইয়া পি এবং ভি এর যে গুণফলটা সেটা কি এই গ্রাফে সকল পয়েন্টের জন্য সমান না? জি ভাইয়া এখন তাহলে তুমি কি বলতে পারো, যে কোনো পয়েন্টে তুমি যদি একটা আয়তক্ষেত্র আঁকাও তাহলে প্রতি ক্ষেত্রে প্রতি পয়েন্টের জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে মানটা সেটা কি হবে? সেম হবে না? এই যে নিচের যে সবুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এই লাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান না? জি ভাইয়া। জি ভাইয়া এভাবে যে কোনো একটা পয়েন্টের জন্য তুমি যদি একটা আয়তক্ষেত্র বানাও, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? অলওয়েজ আগের আয়তক্ষেত্রগুলোর কি হবে? সমান হবে। ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। যেহেতু প্রত্যেকটা পয়েন্টের জন্য এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা রেখা টেনে আয়তক্ষেত্র বানাই, ওই আয়তক্ষেত্র কি হয়? ক্ষেত্রফল সমান হয়। তাই এই ধরনের অধিবৃত্তকে আমরা কি বলি? আয়তাকার অধিবৃত্ত বলি। তাহলে তোমরা কি বুঝতে পারছো আয়তাকার অধিবৃত্ত কি ভাইয়া? এই আয়তাকার অধিবৃত্ত বুঝতে পারছো? তাহলে আয়তাকার অধিবৃত্তের জন্য আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি কি আঁকাই, একটা আয়তক্ষেত্র আঁকাই, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি পাবো? কনস্ট্যান্ট পাবো। ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে মানে এই ধরনের অধিবৃত্তকে আমরা এই জন্য কি বলি? আয়তাকার অধিবৃত্ত বলি। এবং আয়তাকার অধিবৃত্তের ইয়ে কি, সাধারণ সমীকরণ কি এরকমই হয়, xy = k। ঠিক আছে, এটা কি আয়তাকার অধিবৃত্তের একটা কি সাধারণ সমীকরণ। এটা আসলে অধিবৃত্তই বলা যায়, বাট এই অধিবৃত্তটা কি একটা স্পেশাল টাইপ। কারণ এই অধিবৃত্তের যে কোনো একটা পয়েন্ট নিয়ে তুমি যদি একটা আয়তক্ষেত্র আঁকাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি হয়? কনস্ট্যান্ট হয়। তার মানে ভি ভার্সেস পি গ্রাফ যেটা, এটা কি হবে? আয়তকার অধিবৃত্ত হবে। এখন চলো আরো কিছু গ্রাফ আঁকাই।
ভাই এটার ক্ষেত্রে গ্রাফ কত ধরনের হতে পারে? দেখো না, আমরা যে কোনো ভাবে গ্রাফ আসলে আঁকাইতে পারি। মনে করো ভি ভার্সেস পি গ্রাফ আঁকাইলাম, এখন আমরা পি ভার্সেস ভি আঁকাইতে পারি না ভাইয়া? জি, আমরা কিন্তু পি ভার্সেস ভি আঁকাইতে পারি। কেউ কি আমাকে বলতে পারবা পি ভার্সেস ভি গ্রাফ যেটা এটা কিরকম হবে? এটাও তো অধিবৃত্তি হবে। এটাও কিন্তু কি পি ভি ইজ ইকুয়াল টু কে, এই সমীকরণে মেপে চলে, যেখানে কি পি এর মান এখন কি হবে, পি এর মান হবে ওয়াই, ভি এর মান কি হবে এক্স। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, তার মানে কি এটাও একটা আয়তকার অধিবৃত্তই হবে, তার মানে এই গ্রাফটা কিরকম হবে, আয়তকার অধিবৃত্ত। তাহলে আরো একটা গ্রাফ আঁকাই, মনে করো এখানে গ্রাফ নিয়ে আমরা প্রচুর খেলাধুলা করবো, এবং তোমাদের অধিকাংশ এমসিকিউ ভাইয়া বয়েল চার্লসের সূত্র থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলা থেকে অধিকাংশই কোথা থেকে আসে, গ্রাফ থেকেই আসে। তো এই জন্য আমাদের গ্রাফ নিয়ে যে অ্যানালাইসিসটা এটা হবে প্রচুর। এবং আমরা যখন তিনটা সূত্র নিয়ে আলোচনা করব, মনে করো এই যে আমরা গ্রাফটা পাইলাম পি ভার্সেস বি, এটা একটা তাপমাত্রায় পাইলাম না, এই তাপমাত্রাকে টি1 তাপমাত্রা ধরে নিলাম। তো এরকম আরো একটা গ্রাফ আমরা কি টি2 তাপমাত্রার জন্য পাবো না? তো এই টি1 এবং টি2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এরকম এমসিকিউ আসে, এগুলো আমরা কখন পড়বো, তিনটা সূত্র শেষ করার পরে যে শিখবো, কেমন? তখন দেখবা যে আরো মজা পাচ্ছি, খুব সহজে শিখতে পারতেছি। এখন মনে করো আমি আরো একটা গ্রাফ আঁকে এলাম, ঠিক আছে? এই গ্রাফে এখানে বললে এখানে মনে করো এই গ্রাফে এই সাইডে রাখলাম আমি পিভি, এই সাইডে রাখলাম আমি পি। বলো তো গ্রাফটা কিরকম হবে বয়েলের সূত্র অনুযায়ী? ভাইয়া এটা হবে সরল রেখা, মানে সমান। সরলরেখা হবে। আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু কে, এটা হচ্ছে কি আমাদের সমীকরণ। তার মানে কি বলতো ভাইয়া, তুমি চাপ বা আয়তনের মানের যে কোনো পরিবর্তন করো না কেন, পিভি এর মান কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে পি এর মান যদি ভাইয়া জিরো হয়, জিরো না আসলে একদম কম হয়, পি এর মান আসলে জিরো হইতে পারে, চাপের মান জিরো হইতে পারে না, ঠিক আছে? জিরো হইতে পারে না। পি এর মান যখন একদম কম হবে তখন কি আয়তনের মান হবে, পিভি এর মান হবে পিভি। এখন পি এর মান তুমি যতই বাড়াও, চাপ এবং আয়তনের গুণফল যেটা, পিভি এর মানের কি আর কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ কিন্তু হবে না। তাহলে গ্রাফটা কিরকম পাবো, একটা সরল রেখা পাবো। সরল রেখা কেন পাবো, পিভি এর মানের কি কোনো চেঞ্জ হচ্ছে, চাপের পরিবর্তন যাই করো, চাপের পরিবর্তন বাড়াও বা কমাও, তোমার পিভি এর মানের কি কোনো পরিবর্তন হবে বলো তো ভাইয়া এবং আপুরা? হবে? হবে না না, ভাইয়া। পিভি এর মান যেটা সেটা কনস্ট্যান্ট হবে। এখন এখানে যদি আমরা পি না নিয়ে ভি নিতাম তাহলে গ্রাফটা কিরকম পাইতাম? ভাই পি না নিয়ে ভি নিলে কি পেতাম, গ্রাফটা কিন্তু একই পাইতাম। এখানে যদি পি বা ভি না নিয়ে 1/p নিতাম তাহলে গ্রাফটা কেমন পেতাম? এটাই তাও সেম হইতো না। তাও সেম হইতো, কারণ 1/p এর মান চেঞ্জ করার পি এর মান চেঞ্জ করার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তুমি যার মান যেভাবেই চেঞ্জ করো না কেন, পিভি এর মান কি হবে, অলওয়েজ কনস্ট্যান্টই থাকবে। আবার বলো তো এখানে যদি আমি 1/v নিই তাহলেও কি হবে, গ্রাফটা কিরকম হবে, সরল রেখাই হবে। তার মানে তুমি এখানে যাই দাও না কেন, বয়েলের সূত্র অনুযায়ী পিভি এর মান কি কখনো চেঞ্জ হবে, কখনো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে গ্রাফটা কিন্তু এরকম হবে। তো আশা করি তোমরা বয়েলের সূত্র নিয়ে অনেক কিছু পড়াশোনা করছো। আমি আসলে ভাবি না যে এত কিছু পড়ায় ফেলবো, মানে গ্রাফ গুলা। তো আমার উদ্দেশ্য ছিল অনেকগুলা ম্যাথ করানো, তো ক্লাসটা একটু লং হয়ে যাবে ম্যাথ গুলা করাইতে গেলে। তো তোমাদের কি 4টা বাজে কারো ক্লাস আছে? এই 4টা বাজে কারো ক্লাস আছে? না ভাই, তাহলে চলো ম্যাথ করে ফেলি। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 99 কিলোপ্যাসকেল চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 550 সিসি, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 600 সিসি এ পরিবর্তন করতে হলে চাপের কি পরিবর্তন করা লাগবে? এখন দেখো এই যে ম্যাথটা দিছে, এই ম্যাথে কি বলা হয়েছে, এই ম্যাথে স্থির তাপমাত্রার কথা বলা হয়েছে। তার মানে কি এই ম্যাথ করার জন্য আমাদের তাপমাত্রা কি করা লাগবে, কনস্ট্যান্ট ধরা লাগবে। আবার দেখো এই ম্যাথে বলছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ঠিক আছে? নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে কি একটা পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস ছিল এবং স্থির তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হচ্ছে পরিবর্তন করছে। তার মানে গ্যাসের পরিবর্তন, গ্যাসের পরিমাণ যেটা, ওই পরিমাণটাও কি বলতো ভাইয়া এখানে কনস্ট্যান্ট, তাই না? বলতো ভাইয়া, কথা বলো তো। আচ্ছা, তাহলে এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট এবং বলছে যে শুরুতে চাপ কত ছিল। তো আমরা দেখিনি এবার এই পাত্রে যে গ্যাস ছিল, এই গ্যাসের জন্য শুরুতে চাপ কত ছিল, চাপের মান আমরা P1 ধরে নিলাম। P1 এর মান কত, 99 কিলোপ্যাসকেল। এবং শুরুতে এই গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন কত ছিল বলতো ভাইয়া, এটাকে আমরা ধরে নিলাম V1। V1 ইজ ইকুয়াল টু কত, 550
সিসি। এখন সে কি বলছে, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 600 সিসি তে পরিবর্তন করছে। তার মানে গ্যাসের আয়তন কত করছে, পরিবর্তন করে V2 বানায় ফেললে, এটাকে আমরা V2 ধরলে V2 কত হবে, 600 সিসি হয়ে গেল। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার। সিসি মানে কি, সেন্টিমিটার কিউব, তাই না? এখন বলছে চাপের কি পরিবর্তন করা লাগবে, তার মানে তোমার চাপ, এই আয়তন পরিবর্তন করার পরে চাপের পরিমাণ কি হয়, এই P2 এর মান বের করা লাগবে। এখন বলো তো ভাইয়া, এই যে পরিবর্তনটা হইলো, এই পরিবর্তনে তাপমাত্রা এবং মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা, এই দুইটা জিনিস কনস্ট্যান্ট না? গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা, এই যে গ্যাসের যে আমরা আয়তন বাড়াইছি বা চাপ বাড়াইছি, এটা কোন সূত্র মেনে হয়েছে বলো তো? বয়েলের সূত্র। বয়েলের সূত্র। এবং বয়েলের সূত্রের জন্য আমরা কি বলতে পারি, P1 V1 = P2 V2 P2 V2। তাহলে বসাই দাও মান, P1 এর মান হচ্ছে ভাইয়া 99 কিলোপ্যাসকেল, V1 এর মান হচ্ছে 550 সিসি। আবার P2 এর মান কত আমরা জানি না, V2 এর মান কত, 600 সিসি। তাহলে বলো তো এখানে P2 এর মান কত পাইলাম আমরা, এখানে P2 এর মান কত পাইছি বলো, P2 এর মান কত পাইছি? 90.75। 90.75। এত কি হবে, একক কি হবে বলো তো? এই সাইডে যেহেতু কিলোপ্যাসকেল বসাইছো, এই সাইডেও মানে সমীকরণে যেহেতু একই জিনিস আছে, এই সাইডের একক যে হবে ওই সাইডের একক কি তোমার সেম রাখা লাগবে, নইলে কিন্তু কাটাকাটি করতে পারবে না। অবশ্যই কি দুই সাইডের একক সেম রাখা লাগবে। তাহলে এত কি কিলোপ্যাসকেল। তাহলে বলো তো চাপের কি পরিবর্তন করা লাগছে, আগে চাপ ছিল 99 কিলোপ্যাসকেল, এখন চাপের মান কত হয়ে গেছে, 90.75 কিলোপ্যাসকেল হয়ে গেছে। তাহলে বলো চাপ বাড়াইছো নাকি কমাইছো? চাপ কমছে ভাই। তাহলে কতটুকু কমছে? 9. আচ্ছা, তাহলে চাপ কমানো লাগবে মূলত, তাই না? তার মানে আয়তন বাড়ানোর জন্য আমাদের চাপ কমানো লাগবে। কতটুকু কমানো লাগবে, আগে ছিল 99 কিলোপ্যাসকেল, এখন কত, 90.75 কিলোপ্যাসকেল। তাহলে কত হইলো, এটা হবে 8.25 কিলোপ্যাসকেল যদি আমি চিন্তা করি, তাই না? 8.25 এটাই হবে আমাদের আনসার। তাহলে খুব সহজ ম্যাথ ছিল না এটা? আচ্ছা ভাই, ইঞ্জিনের সিসি ভাইয়া, ওইটা কি এই সিসি ভাইয়া? সিসি মানে সেন্টিমিটার কিউব। ভাই ইঞ্জিনের যে সিসি থাকে ভাই, বাইকের যে সিসি, হ্যাঁ তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। এটা আসলে আয়তন বোঝায়, তোমরা যে বলো যে সিসি মানে এটা আসলে ওই যে সিলিন্ডার যে থাকে ওইটার আয়তন বোঝায়। ঠিক আছে, ইঞ্জিনের আয়তন। ঠিক আছে, ইঞ্জিন নিয়ে তোমরা পড়াশোনা করবে, আমরা আইসি ইঞ্জিন নিয়ে পড়ছি। মানে ইঞ্জিনে কিন্তু একটা গ্যাস চেম্বার থাকে, সিলিন্ডার থাকে, ঠিক আছে, যেটা থেকে কি হয়, গ্যাস যে জ্বলে, ঠিক আছে, মানে বিস্ফোরণ ঘটে, আর কি হয়, ওই বিস্ফোরণের কারণে কি হয়, এই ইঞ্জিনটা চলে। তো ওই যেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে ওইটার আবার আয়তন বিভিন্ন ভাবে মাপা যায়। ঠিক আছে, ওইটার আবার দেখবা আছে, টিডিপি আছে, তারপরে মানে লোয়ার এলডিপি আছে, অনেকগুলা আছে। তো পড়বা যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। ফুয়েল কি বেশি টানে? হ্যাঁ, সিসি যদি বেশি থাকে, সিসি যদি বেশি হয়, ফুয়েল বেশি টানে, সিলিন্ডারের আয়তন বেশি। ঠিক আছে, সিলিন্ডারের আয়তন বেশি। এখন ফুয়েল বেশি টানবে নাকি কম টানবে এটা আসলে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, বাট সিলিন্ডার যেখানে ফুয়েলটা থাকে বা যেখানে বার্স্ট হয়, মানে যেখানে হচ্ছে বিস্ফোরণটা ঘটে, ওইটার আয়তন বেশি। আর যদি যেখানে বার্স্ট ঘটে ওইটার আয়তন বেশি হয়, হ্যাঁ ফুয়েল একটু বেশি টানার কথা। ঠিক আছে, অবশ্যই একটু বেশি, আর ওইটা কি একটু শক্তিশালী হবে, মানে বিস্ফোরণটা। বুঝবা, মানে গ্যাস চেম্বার, সিলিন্ডার নিয়ে পড়াশোনা করবা। আইসি ইঞ্জিন নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করছি, সামনে আরো পড়াশোনা আছে। ঠিক আছে, এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের কাজ আর কি। ভাইয়া ক্লাস আর দুইটা ম্যাথ, আর দুইটা ম্যাথ। তাহলে এই ম্যাথটা সবাই বুঝতে পারছো তাই না ভাইয়া? জি ভাইয়া। তাহলে পরের ম্যাথ। হ্যাঁ 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 বলো। আদর্শ গেছে ভাইয়া, এরকম ম্যাথ করাইছিল অনেকগুলা করবা, অনেকগুলা করবা। তাহলে সেকেন্ড ম্যাথ দেখো, 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কাচের মার্বেল সহ কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সিসি। ঠিক আছে, আমি শুরুতেই বলছি ফিজিক্সের সাথে অনেক মিল থাকবে, 10 নম্বর চ্যাপ্টারের সাথে অবশ্যই মিল থাকবে। এবং ফিজিক্সে যে ম্যাথগুলা করে আসছো কেমিস্ট্রিতে তার তুলনায় কি হবে, ম্যাথগুলো একটু সহজ হবে, এটাও বলছিলাম। আচ্ছা, তো 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কাচের মার্বেল সহ কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সিসি। তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন দাঁড়ায় 130 সিসি। 1 নাম্বার কোশ্চেন মার্বেলের আয়তন কত, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে মার্বেলটির ব্যাসার্ধ কত। তাহলে এখানে কি বলছে আমি দেখি। তো এখানে তাপমাত্রা স্থির রাখছে এবং গ্যাসের যে ভর সেটাও নির্দিষ্ট। তাহলে বলো তো এটা কোন কোন সূত্র মেনে হবে? অবশ্যই বয়েলের সূত্র। তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ যদি কনস্ট্যান্ট হয় সূত্রটা হবে বয়েলের সূত্র, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে একটা পাত্রে কি আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, একটা পাত্রে
কিছু পরিমাণ গ্যাস আছে। এবং এই যে পাত্রটা, এই পাত্রে শুধুমাত্র যে গ্যাস আছে এরকম না, গ্যাসের পাশাপাশি কি আছে বলতো ভাইয়া? একটা মার্বেলও আছে। কি আছে? একটা মার্বেলও আছে। এখন বলতো ভাইয়া, গ্যাসের আয়তন বলতে আগে আমরা কার আয়তন বুঝতাম? পাত্রের আয়তন বুঝতাম না? হ্যাঁ। তো কেন বুঝতাম? আসলে আমরা গ্যাসের আয়তন হিসেবে নিই গ্যাস যে অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে। তো যেহেতু কোনো একটা পাত্রে গ্যাস নেওয়ার পরে গ্যাসটা পুরো পাত্র জুড়ে বিস্তৃত থাকে, এজন্য আমরা কি গ্যাসের আয়তনকে পাত্রের আয়তনের সমান ধরতাম। বাট দেখো, এই পাত্র যেটা, এই পাত্রে গ্যাস ছাড়াও কি আছে? বড় একটা মার্বেল আছে। এবং মার্বেলটা যেই অঞ্চল জুড়ে অবস্থিত, ওই অঞ্চলে কি বলতো ভাইয়া গ্যাসের অণুগুলা থাকতে পারবে? জি না ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন এবং পাত্রের আয়তন সমান হবে না। সমান হবে কি? না ভাইয়া। এখন বলো তো ভাইয়া, এইখানে পাত্রের আয়তন 250 সিসি, এবং আমরা ধরে নিলাম যে মার্বেলটা আছে, এই মার্বেলের আয়তন হচ্ছে এক্স। মার্বেলের আয়তন কত? এক্স। শুরুতে, ঠিক আছে, শুরুতে একদম চাপ দ্বিগুণ দ্বিগুণ করার আগে আর কি, মার্বেলের আয়তন ধরে নিলাম এক্স। তাহলে বলো তো, একদম শুরুতে যখন এই পাত্রের আয়তন ছিল 250 সিসি এবং মার্বেলের আয়তন ছিল এক্স, তখন গ্যাসের আয়তন V1 এর মান কতটুকু হবে? 250 মাইনাস এক্স। অবশ্যই 250 মাইনাস এক্স সিসি হবে, তাই না? এই কথাটা কি বুঝতে পারছো ভাইয়া, কেন আমরা গ্যাসের আয়তন 250 থেকে এক্স বিয়োগ করতেছি? বিষয়টা খুব সহজ। গ্যাস কি মার্বেলটা জেনে থাকবে, ওখানে তো গ্যাস থাকবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই আর কি। কারণ গ্যাস যে অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে সেটাই কি গ্যাসের আয়তন। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো, এরপরে আমরা কি করছি? তাপমাত্রা স্থির রেখে এটার আয়তন কি করছি? এটার চাপ। আচ্ছা, আমরা ধরে নিই প্রথমে যে চাপটা আছে, গ্যাসের আয়তন যেটা, এটাকে আমরা V1 ধরে নিই, এবং প্রথমে যে চাপ P1, এটাকে আমরা কত ধরে নিলাম? P ধরে নিলাম। এখন বলো তো ভাইয়া, আমরা পরের বার কি করছি? পরের বার হচ্ছে আরো চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করে চাপের মান P2 যেটা, এটা কত করে ফেলছি? দ্বিগুণ। তার মানে আগে ছিল P, এখন কত হয়ে যাবে? 2P। এবং গ্যাসের আয়তন যেটা, মার্বেল সহ গ্যাসের আয়তন, সেটা কত হয়ে যায়? 130 সিসি হয়ে যায়। তার মানে কি, মার্বেল সহ গ্যাসের আয়তন মানে কি, টোটাল পাত্রের আয়তন যেটা, সেটা কত হয়ে যায়? 130 সিসি হয়ে যায়। এখন বলো তো ভাইয়া, পাত্রের আয়তন যদি 130 সিসি হয়ে যায় মার্বেল সহ, তাহলে বলো তো এখানে গ্যাসের আয়তন কতটুকু হবে? সিসি মাইনাস এক্স। আচ্ছা, হ্যাঁ, 130 মাইনাস এক্স হবে। কেন? দেখো ভাই, আমরা যখন চাপ প্রয়োগ করতেছি, চাপ প্রয়োগ করার ফলে গ্যাস সংকুচিত হইতেছে। মার্বেল কি সংকুচিত হইতেছে? হ্যাঁ, জি না। না। তার মানে মার্বেলের আয়তন যেটা, সেটা কি হবে? সেটা কিন্তু এক্সই থাকবে। তাহলে টোটাল পাত্রের আয়তন 130 সিসি, মার্বেলের আয়তন এক্স। তাহলে গ্যাসের আয়তন V2 ইকুয়াল টু কত হবে? 130 মাইনাস এক্স হবে। এখন বলো তো ভাই, এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা কিভাবে হয়েছে? পরিবর্তনটা হয়েছে তাপমাত্রা স্থির রেখে এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে চাপ এবং আয়তন, তাদের গুণফল কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। অবশ্যই P1 V1 P2 V2 যে নিব, এগুলা কার জন্য নিব? গ্যাসের জন্য নিব, ঠিক আছে? এগুলা সবসময় কার জন্য নিব? গ্যাসের জন্য নিব। তাহলে গ্যাসের জন্য এই P1 এর মান কত? P। V1 এর মান কত বলো তো ভাইয়া? 250 মাইনাস এক্স। P2 এর মান কত? 2P। V2 এর মান কত বলো তো ভাইয়া? 130 মাইনাস এক্স। তাহলে বলো তো, এখানে P কাটা, তাহলে এক্স এর মান কত হয়? এই যে P, এই যে P কাটা। তাহলে এখান থেকে এক্স এর মান কত হয় বের করতে পারবা? 10। 260 মাইনাস 2x। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু হবে 10 সিসি। তাহলে 10 সিসি হচ্ছে কি? মার্বেলের আয়তন, 10 সেন্টিমিটার কিউব। তাহলে মার্বেলের আয়তন 1 নাম্বার কোশ্চেনের आंसर আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? মার্বেলটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিভাবে বের করবা? মার্বেল দেখতে কিরকম বলো তো ভাইয়া? গোলাকার না? তাই না? তাহলে মনে করি মার্বেলের ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে বলো তো, মার্বেলটি দেখতে হচ্ছে গোলক আকৃতির। তাহলে আয়তন পাইছি 10 সিসি। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই
আর কিউব R cube. 10 সিসি বা 10 সেন্টিমিটার কিউব। এখান থেকে আর এর মান কত সেন্টিমিটার আসে বের করে ফেলো তো, এখনই বের করে ফেলো আর এর মান কত সেন্টিমিটার আসে, বের করে ফেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইয়া প্রশ্নে তো গ্যাসের আয়তন দেওয়া, ভাইয়া মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া, ঠিক আছে, মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া 1.33 এরকম। 1.33। অপু দেখো মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া, শুধু গ্যাসের আয়তন দেওয়া না, তাহলে এটা হবে কি আমাদের answer? ভাইয়া প্রশ্ন 1.34। আচ্ছা 3334 যাই হোক এরকমই, এত সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করতে পারবা না তোমরা? হ্যালো, পারবা? কি জি ভাইয়া। এই ম্যাথটা করতে পারবা, মানে এই ম্যাথটা নিজেরা করতে পারবা? এটা কিন্তু এমসিকিউ তে আসে, ঠিক আছে, 1 মার্কের জন্য এই ম্যাথটা এমসিকিউ আসে, এবং পরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এমসিকিউ তে এই ধরনের ম্যাথ থাকবে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা তুলে ফেলো, এই ম্যাথ তোলার পরে আজকের ক্লাসে আমরা লাস্ট ম্যাথ করব। ভাইয়া আগের স্লাইডটা একটু আনবেন। এটা প্রথম ম্যাথটা ভাইয়া। হ্যাঁ আনছি, দেখো জি ভাইয়া হয়েছে। স্ক্রিনশট তুলতেছে আর একজনে, পিডিএফ দিয়ে দিবে একটু পরেই পিডিএফ দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা এই ম্যাথটা বুঝতে পারছো সবাই, বা তুলছো সবাই? তুলছো সবাই? তুলেছো? জি ভাইয়া। তাহলে এই ম্যাথটা দেখো, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.80 এটিএম চাপে একটি বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 8/9 হাইড্রোজেন গ্যাস ভরে উড়িয়ে দেওয়া হলো। বেলুনটি কত উপরে উঠলে ফেটে যাবে, ঠিক আছে, মানে কত উচ্চতায় উঠলে বেলুনটি ফেটে যাবে। তো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের যে চাপ সেটা কত 0.044 মিলিমিটার মার্কারি করে হ্রাস পায়। আচ্ছা যদি বায়ুমণ্ডলের চাপ উপরের দিকে হ্রাস পায় তাহলে উপরের দিকে গ্যাসের আয়তন আস্তে আস্তে বাড়বে না? যেহেতু চাপ হ্রাস পায় গ্যাসের আয়তন বাড়বে। কেন বাড়বে বলে দিছে যে ওই বায়ুমণ্ডলটা আছে এখানে কি তাপমাত্রাটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হচ্ছে একটা বেলুন বানাইছো তুমি, এই বেলুনটার কি বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 8/9 তুমি পূর্ণ করছো, ঠিক আছে। যদি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় পৌঁছায় তার চেয়ে যদি একটু আয়তন বাড়ে সেক্ষেত্রে কি হয়ে যাবে, বেলুনটা ফেটে যাবে, তাই না? বেলুনটা কিন্তু ফেটে যাবে। আচ্ছা তাহলে এই যে বেলুনটা ছিল, এখন বেলুনটা ছেড়ে দিলে বেলুনটা উপরের দিকে উঠতে থাকবে, এবং উপরের দিকে উঠতে থাকলে বেলুনের ভিতরের চাপ কি হয়ে যাবে, আস্তে আস্তে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ বায়ুমণ্ডলের চাপ হ্রাস পাইতেছে, এবং হ্রাস পাইলে ভিতরের যে গ্যাসগুলা এই গ্যাসগুলোর আয়তন কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি গ্যাসের আয়তন বাড়ে তাহলে বেলুনের আয়তনও বাড়বে, বাড়তে বাড়তে যদি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় পৌঁছায় বা তার থেকে কি হয়ে যায় একটু বেশি প্রসারিত হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে, বেলুনটা ফুটে যাবে, তাই না? তো বলছে কত উচ্চতায় উঠলে এই বেলুনটা আসলে কি হয়ে যাবে, ফুটে যাবে বা ফেটে যাবে, ঠিক আছে। এটা খুবই সহজ একটা ম্যাথ। তো প্রথমে দেখো, প্রথমে আমরা কিছু টার্ম ইউজ করব বা কিছু টার্ম ধরে নিব। আমরা মনে করি বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে ভি, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে ভি। তাহলে বলো তো ভাইয়া, যখন বেলুনটা ফুলানো হয়েছে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় তখন বেলুনটার আয়তন তাহলে কত ছিল? ভি এর 8/। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে ভূপৃষ্ঠে বেলুনের আয়তন কত ছিল? বেলুনের আয়তন ছিল কত? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 8/9, তার মানে ভি এর 8/9, তার মানে কত 8v/9। কারণ কি এর জায়গায় আমরা কি বসাইতে পারি, গুণ চিহ্ন বসাইতে পারি না ভাইয়া?
এই এর এর জায়গায় কি বসাইতে পারি আমরা, গুণ চিহ্ন বসাইতে পারি। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে 8v/9 হচ্ছে কি তার ভূপৃষ্ঠে ছিল। তাহলে তার ভূপৃষ্ঠে যখন বেলুনটা ছাড়ছে তখন আয়তন কত ছিল, আয়তনটাকে আমরা ধরে নিই v1, ঠিক আছে, আয়তন v1 কত 8v/9, এবং তখন চাপ, ভূপৃষ্ঠে চাপ p1 এর মান কত ছিল বলতো, যখন বেলুনটা ছাড়ছে p1 এর মান ছিল 1.8 atm, ঠিক আছে। এখন যত উপরের দিকে উঠবে চাপের পরিমাণ কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, এবং একটা পর্যায়ে যে যখন বেলুনটার আয়তন তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সমান হবে বা তার চেয়ে সামান্য বেশি হবে, তখনই কি হয়ে যাবে, বেলুনটা ফেটে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, যখন বেলুনটা ফাটে, একদম ফাটার আগ মুহূর্তে বেলুনের যে আয়তন, ঠিক আছে, শেষ আয়তন v2 এর মান কত ছিল, কেউ বলতে পারবা? ভাইয়া v2 এর মান ছিল তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সমান, ঠিক আছে, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত ছিল, v ছিল। তার মানে যখন সে ফেটে যাবে তখন বেলুনটার আয়তন কত ছিল, v ছিল, এবং সে সময় শেষ চাপ যেটা, সে চাপের পরিমাণ আমরা বের করব। চাপ কত আমরা ধরে নিই, সেই চাপটা হচ্ছে p2। এখন দেখো তো ভাইয়া, এই যে পরিবর্তনটা ঘটতেছে p1 এবং v1 থেকে p2 এবং v2 তে, এই কনভার্সনের সময় দেখো ভাইয়া তাপমাত্রা এবং কি গ্যাসের পরিমাণ যেটা, এটা কি ছিল, আনচেঞ্জ ছিল, তার মানে কনস্ট্যান্ট ছিল। তাহলে এখানে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি, বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এবং বয়েলের সূত্রের জন্য আমরা কি বলতে পারি, p1 v1 = কত, p2 v2। তাহলে বলো তো p1 এর মান কত, 1.8, v1 এর মান কত, 8v/9, p2 এর মান কত আমরা জানি না, v2 এর মান কত, v। তাহলে এখান থেকে p2 এর মান কত atm, এটা একটু বের করে ফেলো তো, বের করে ফেলো। 1.6। এই 1.6 আসছে। আচ্ছা, তো দেখতেছো যখন বেলুনটা ভূপৃষ্ঠে ছিল তখন বেলুনের ভিতরকার চাপ ছিল কত, 1.8 atm, এবং বেলুনটা যখন ফাটতেছিল তখন তার শেষ চাপ যেটা, চাপ কত হয়েছে, 1.6 atm হয়েছে। তাহলে বলো তো চাপ কতটুকু হ্রাস পেয়েছে, বলো চাপ কতটুকু হ্রাস পেয়েছে, 0.2 1.8 মাইনাস 1.6 atm সমান কত, 0.2 atm। এখন টোটাল চাপ এই যে ফাটা থেকে নিচ থেকে কত, এই নিচ থেকে ফাটা পর্যন্ত আমাদের চাপ হ্রাস পাইছে কতটুকু, 0.2 atm। এখন দেখো তো ভাইয়া, প্রতি মিটার উচ্চতা ওঠার জন্য কতটুকু চাপ হ্রাস পায়, 0.044 মিলিমিটার মার্কারি। তাহলে কত উচ্চতার জন্য আমাদের 0.2 atm হ্রাস পাবে সেটা আমরা বের করতে পারবো, বাট বের করার জন্য আমাদের atm কে প্রথমে কিসে নিয়ে যেতে হবে, মিলিমিটার মার্কারিতে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি 1 atm সমান কত মিলিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি। তাহলে বলো তো, হ্যাঁ তাহলে বলো তো 0.2 atm সমান কত মিলিমিটার মার্কারি হবে, কত, 152 মিলিমিটার মার্কারি। তার মানে আমরা কি বলতে পারি, 0.2 atm কে 152 মিলিমিটার মার্কারি বলতে পারি। বাকি কাজটা কি, একদম সোজা। তাহলে 0.44 মিলিমিটার মার্কারি হ্রাস পায় কত মিটার উচ্চতার জন্য, মিটার, 1 মিটার, 1 মিটার উচ্চতা ওঠার জন্য, ঠিক আছে, 1 মিটার উচ্চতা ওঠার জন্য। তাহলে 1 মিলিমিটার মার্কারি হ্রাস পাবে কত মিটার উচ্চতা ওঠার জন্য, 1/0.044। তাহলে ঐকিক নিয়ম অনুসারে বলো তো কত মিলিমিটার মার্কারি হ্রাস পাইছে, 152 মিলিমিটার মার্কারি হ্রাস পাইছে। তাহলে কত উচ্চতা ওঠার জন্য হ্রাস পাবে, কতটুকু, 152 ইনটু 1 ডিভাইড বাই কত, 0.044। তাহলে কত মিটার হয় আনসার, 3454 3454 মিটার। তার মানে কত উচ্চতায় উঠছিল বেলুনটা, 54.5। এই আনসার কত হয়, কত মিটার হয়, 3454.5। আচ্ছা 55। আচ্ছা ঠিক আছে, তার মানে বেলুনটা 3454.5 মিটার উচ্চতায় উঠে কি হবে, ফাটবে। তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি আচ্ছা, তো এটা সাধারণত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আকারে আসে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে একজন অতিথি আসলো, সে হচ্ছে কি বেলুন উড়াইলো, তো কোশ্চেনটা দেয় কত উচ্চতায় বেলুনটা ফাটবে, ঠিক আছে, আর এরকম প্রশ্ন দেওয়া থাকে। তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ তোমরা করে ফেলতে পারবে না, করে ফেলতে পারবে না বলো তো? এবং এই ম্যাথটা কি অনেক বেশি
কঠিন কোনো ম্যাথ ছিল? এই কঠিন ম্যাথ ছিল না ভাই, ঠিক আছে ভাই, একটু ট্রিকি ছিল ভাইয়া। একটু ট্রিকি ছিল, অবশ্যই ট্রিকি ছিল। এবং যখন আমরা সমন্বিত সূত্র ইউজ করব তখন আসলে চাপ না, আমরা চাপের সাথে তাপমাত্রাও চেঞ্জ করাবো, আমি করাবো লিস্ট, ঠিক আছে? তখন দেখবা যে আরো ট্রিক খাটাইতে খাটাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। কেমন? তাহলে ট্রিক খাটাবো, অবশ্যই করবা। আজকের ক্লাসটা তোমরা যারা করো নাই রেকর্ড দেখে নিবা অবশ্যই। তো পরের ক্লাস হবে আগামী পরশুদিন, ঠিক আছে? তো পরশুদিন ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। কেমন?